ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বোর্ড পরীক্ষা সহ স্কুলের বিভিন্ন পরীক্ষায় সিকিউ এমসিকিউ দুই ধরনের কোশ্চেনই এই অধ্যায় থেকে আসে। তাছাড়া ফিজিক্সের সামনের যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো বিভিন্ন টপিকস এই গতি অধ্যায়ের সাথে রিলেটেড। সো বুঝতেই পারতেছো, যদি এই অধ্যায়টা তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে ফিজিক্সের সামনের অধ্যায়গুলো বোঝাও তোমাদের জন্য খুব সহজ হবে। তো আমরা এক নজরে দেখে নেই এই অধ্যায়ের মেইন টপিকস গুলো কি কি। এই অধ্যায়ের মেইন টপিকস গুলো হচ্ছে স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ এবং সবশেষে হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। আমরা প্রতিটা অধ্যায়কে দুইটা পার্ট এ ভাগ করব। প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা এই অধ্যায়ের উপর বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দেই, এখানে যে বেসিক যেই পার্টটা আছে অর্থাৎ অধ্যায়ের যে টপিকস গুলো আছে এই টপিকস গুলো আমরা এত ডিটেলস আলোচনা করব না, আবার এত শর্টকাটও করব না। যতটুকু না পড়লেই নয় এবং যতটুকু না জানলেই নয়, আমরা ঠিক ততটুকু জানার এবং পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আর প্রতিটা অধ্যায় শেষে পার্ট ওয়ান এর অর্থাৎ বেসিক যে লেকচারটা ওই বেসিক লেকচারের শেষে তোমরা এইগুলোর সাথে এই লেকচারের একটা পিডিএফ পাবা। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা ওইখান থেকে ওই লেকচার শিটটা সংগ্রহ করে তোমরা ওই পড়াটা কমপ্লিট করে নিবা। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি আমাদের এই গতি অধ্যায়ের প্রথম টপিক স্থিতি ও গতি। স্থিতি ও গতি সম্পর্কে আমরা জানব। স্থিতি ও গতি, কোন একটি বস্তু স্থির না গতিশীল সেটা নির্ভর করে বস্তুর অবস্থানের উপর। কিসের উপর? কোন একটা বস্তুর অবস্থানের উপর। ঠিক আছে? যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমরা বলি বস্তুটা কি গতিশীল। আর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে, অবস্থানের যদি কি পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলি যে এই বস্তুটা কি আছে, স্থির অবস্থায় আছে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কোন একটা বস্তুর অবস্থান সম্পর্কে আমরা কিভাবে জানব? কোন একটা বস্তুর অবস্থান সম্পর্কে জানতে হলে আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে। কয়টি? তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। এক নম্বরে হচ্ছে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু কাকে বলে? যে বিন্দু সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান আমরা নির্ণয় করি, যার সাপেক্ষে অন্য বস্তু আমরা অবস্থান নির্ণয় করতেছি তাকে বলতেছি আমরা প্রসঙ্গ বিন্দু। দুই নম্বরে হচ্ছে দূরত্ব। একটি বস্তু থেকে অন্য একটি বস্তু কত দূরে অবস্থিত সেটাই হচ্ছে দূরত্ব। তিন নম্বরে হচ্ছে দিক। একটি বস্তু থেকে অন্য একটি বস্তু কোন দিকে অবস্থিত। আমরা এই প্রসঙ্গ বিন্দু, দূরত্ব এবং দিক বোঝার জন্য এখন ছোট্ট একটা উদাহরণ দেখব। উদাহরণের মাধ্যমে আমরা এই তিনটা জিনিস আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ধরো আমি তোমার কাছে তোমার স্কুলের অবস্থান জানতে চাইলাম। তো তুমি আমাকে বললে যে তোমার বাড়ি থেকে স্কুল 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তাহলে এখানে এই তোমার বাড়ি, এই বাড়ি হচ্ছে প্রসঙ্গ বিন্দু, আর এই যে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার হচ্ছে দূরত্ব এবং কোন দিকে বলছো? দক্ষিণ দিকে। সো এই দক্ষিণ হচ্ছে দিক নির্দেশ করতেছে। সো তাহলে বুঝতেই পারতেছো যে কোনো একটা বস্তুর এক্সাক্ট অবস্থান নির্ণয় করার জন্য বা বোঝার জন্য আমাদেরকে এই তিনটা জিনিস কি জানতে হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা স্থিতি ও গতি কাকে বলে বুঝতে পারছো। কোনো একটা বস্তু সময়ের সাথে যদি তার অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা বলবো বস্তুটা কি গতিশীল, আর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা বলবো বস্তুটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে? এবং এই অবস্থা বজায় রাখাকে আমরা বলবো যে স্থিতিশীল অবস্থা বস্তুটা। এখন তারপর আমরা 2 নম্বর যেই টপিক বিভিন্ন প্রকার গতি। এখন আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবো। আমাদের বইয়ে 5 ধরনের গতি দেয়া আছে। 1 নম্বর হচ্ছে সরল রৈখিক গতি, 2 নম্বরে ঘূর্ণন গতি, 3 নম্বরে চলন গতি, 4 নম্বরে পর্যায়বৃত্ত গতি
এবং 5 নম্বর হচ্ছে সরল স্পন্দন গতি। তো সরল রৈখিক গতি কাকে বলে? কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল থাকে তখন আমরা তাকে বলবো সরল রৈখিক গতি। 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তখন তাকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন ঘূর্ণন গতির একটা উদাহরণ হচ্ছে এই পৃথিবীর চারপাশে যে চাঁদের গতি, পৃথিবীকে কেন্দ্র করে কি চাঁদ ঘুরতেছে, এটা হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতির উদাহরণ। আবার হচ্ছে কি ফ্যানের গতি, এই যে আমাদের যে ফ্যান ঘুরে মাথার উপরে, ওই ফ্যানের গতি হচ্ছে এক ধরনের ঘূর্ণন গতির উদাহরণ। তারপরে 3 নম্বর হচ্ছে চলন গতি। কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব যদি অতিক্রম করে তাহলে আমরা তাকে বলি চলন গতি। ঠিক আছে? তারপর হচ্ছে এই পর্যায়বৃত্ত গতি। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রায় সময় দেখবা এই পর্যায়বৃত্ত গতিটা তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দিচ্ছে। তো পর্যায়বৃত্ত গতি হচ্ছে আবার এক ধরনের ঘূর্ণন গতিও। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তখন আমরা ওই বস্তুর গতিকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। যেমন ফ্যানের গতি। ঠিক আছে? ফ্যান কিছুক্ষণ পর পর কি এই যে নির্দিষ্ট বিন্দুকে কিভাবে একই দিকে করতেছে, অতিক্রম করতেছে। সো ফ্যানের গতি হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তারপর হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই দিকে বা একই পথে বিপরীত দিকে আসে বা বিপরীত দিকে চলে তখন তাকে আমরা বলবো সরল স্পন্দন গতি। যেমন দোলনার গতি। তোমরা ছোট সময় অনেকে কি দোলনায় উঠছো, দোলনা কি করে একবার এদিকে যায় আরেকবার কি এদিকে যেতেছে, একবার এদিকে যেতেছে আরেকবার এদিকে যেতেছে, অর্ধেক সময় যেদিকে যেতেছে বাকি অর্ধেক সময় কি তার বিপরীত দিকে যেতেছে। সো এই দোলনার গতি হচ্ছে এক ধরনের সরল স্পন্দন গতি। তো আমাদের গতি, বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমাদের পরীক্ষাতে প্রায় সময় প্রশ্ন আসে। সো তোমরা এই গতির যে সংজ্ঞাগুলো আছে এবং উদাহরণগুলো আছে ওইগুলো একটু মোটামুটি মাথায় রাখার চেষ্টা করবা যাতে পরীক্ষায় আসলে ওইগুলো তোমরা অ্যান্সার করতে পারো। তারপর আমাদের নেক্সট টপিক হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। তো স্কেলার ও ভেক্টর রাশি কাকে বলে? স্কেলার ও ভেক্টর রাশি জানার আগে আমরা রাশি কাকে বলে সেই সম্পর্কে জানব। রাশি কাকে বলে আমরা একদম সিম্পলি যদি বলি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ঠিক আছে? তো এই রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হইছে স্কেলার রাশি আর একটা হইছে কি ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যেই রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিক উল্লেখ করার কি কোনো প্রয়োজন নেই, তাকে বলে স্কেলার রাশি। যেমন সময়, দৈর্ঘ্য। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এখন বাজে কয়টা, তুমি বললা এখন বাজে 3টা। আমি তোকে বললাম যে ধরো এই রুমটার দৈর্ঘ্য কত, তুমি মাপ দিয়া বললা যে 5 ফিট। সো এখানে শুধু মান দ্বারাই কি তুমি রাশিটা প্রকাশ করতে পারতেছো। আর ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই প্রকাশ করা লাগে। ঠিক আছে? যেমন অবস্থান, কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে কোন একটা বস্তুর এক্সাক্ট অবস্থা জানার জন্য বা বোঝার জন্য আমাদের কি মানের সাথে ওইটা একটা দিকও বইলা দিতে হয়, তাই না? সো অবস্থান হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো কোন একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা ওই ভেক্টর রাশিটাকে বোল্ড করে আমরা প্রকাশ করব, অথবা ওই যেই ভেক্টর রাশিটা ওইটার উপরে আমরা কি তীর বা এরো চিহ্ন দিতে পারি প্রকাশ করার জন্য। যেমন দেখো এখানে কি আছে, এ বি, এটা একটা এরো চিহ্ন দ্বারা আমরা এই রেখাটা প্রকাশ করছি, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, যেহেতু এর চিহ্নটা এই দিকে দেয়া, এটা দিক নির্দেশ করতেছে। অর্থাৎ এ থেকে বি এর দিকে এই রেখাটা হচ্ছে 5 মিটার। সো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আশা করি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে বুঝতে পারছো। আমাদের নেক্সট টপিক হচ্ছে
দূরত্ব ও সরণ। দূরত্ব হচ্ছে অনির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে আমরা দূরত্ব বলতেছি অনির্দিষ্ট দিকে, অর্থাৎ যে কোনো দিক হইতে পারে, ঠিক আছে। আর সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। তার মানে এই সরণের ক্ষেত্রে দিকটা হচ্ছে নির্দিষ্ট। আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখে আসছি যে এই যার দিক আছে, অর্থাৎ মান এবং দিক আছে ভেক্টর রাশি, সো এই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আর যেহেতু দূরত্বটা অনির্দিষ্ট বা তা যে কোনো দিকেই হইতে পারে, তাই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। ধরো তুমি, এটা হচ্ছে তোমার বাসা, কথার কথা, ধরো এটা তোমার বাসা, এটা হচ্ছে তোমার স্কুল। এখন তুমি বাসা থেকে ধরো এই দিক থেকে এইখানে 1 কিলোমিটার, এদিক দিয়ে গেলা 3 কিলোমিটার, তারপর ঘুরা তুমি তোমার এই স্কুলে আসলা, এখানে ধরো 2 কিলোমিটার। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার হাউস হোম হোম থেকে স্কুলে তুমি কত দূরত্ব অতিক্রম করে গেছো, সেই ক্ষেত্রে তোমার দূরত্ব হবে এই সবগুলো পথের যোগফল, অর্থাৎ 1+3+2 সমান কত? 6। আর যদি তুমি এই দিক বরাবর যাইতা, এই যে এই দিক বরাবর, ধরো এই দিক বরাবর, কথার কথা আমি ধরলাম 3 কিলোমিটার, তাহলে আমরা যেহেতু এই নির্দিষ্ট দিক বরাবর তুমি অতিক্রম করছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার সরণ কত কত? 3 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দূরত্বের ক্ষেত্রে কি যে কোনো দিকেই হইতে পারে, দূরত্বটা যে কোনো দিকেই তার অবস্থানটা কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে। আর সরণের ক্ষেত্রে এই পরিবর্তনটা কি একটা নির্দিষ্ট দিকে হতে হবে। এই জন্য সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দ্রুতি ও বেগ সম্পর্কে জানবো। এখন আমরা দ্রুতি ও বেগ সম্পর্কে জানবো। তো প্রথমে আসো, দ্রুতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে বলে দ্রুতি। দেখো কিভাবে মনে রাখবা, দ্রুতি দ, এই যে দূরত্ব দ, দূরত্বের পরিবর্তনকে কি বলে? দ্রুতি বলে। আর বেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনকে বেগ বলে, ঠিক আছে। আর দ্রুতি বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্বের একক আমরা জানি কি মিটার এবং সময়ের একক সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হবে? দ্রুতির একক হবে কি দূরত্বের একক বাই সময়ের একক। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ms ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে বেগের দ্রুতির একক। তো আবার সেম ভাবে বেগের এককটা কিভাবে আমরা বের করব? সরণের একক বাই সময়ের একক। সো সরণের একক ওইখানে আমরা জানি মিটার এবং সময়ের একক সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m/s, অর্থাৎ ms ইনভার্স 1। আমরা দেখতেছি দ্রুতীয় ms ইনভার্স 1 এবং বেগের এককও ms ইনভার্স 1। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই দ্রুতি একটা স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি। কারণ কি দেখো, এখানে দূরত্ব আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম, দূরত্ব কি বলছিলাম আমরা? স্কেলার রাশি। সময় একটা স্কেলার রাশি, সো এই দ্রুতি এখানে একটা স্কেলার রাশি। আবার সরণ আমরা কিছুক্ষণ আগে দেখে আসছিলাম কি একটা ভেক্টর রাশি। এখানে তাহলে আমরা দেখতেছি যে একটা ভেক্টর রাশি আর সময় হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এই বেগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। বুঝতে পারছো? তাহলে কিভাবে মনে রাখবা? দেখো, ব মানে ভেক্টর, বেগ, ব মানে হচ্ছে কি ভেক্টর, বেগ মানে ভেক্টর রাশি। তাহলে দ্রুতি কি হবে? দ্রুতি মানে স্কেলার রাশি, ঠিক আছে। আবার সংজ্ঞাটা কিভাবে মনে রাখবে? দেখো, দ্রুতি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন মানে হচ্ছে দ্রুতি। তাহলে বেগ হবে কি, যেহেতু ওইটা দূরত্বের পরিবর্তন, বেগের ক্ষেত্রে হবে সরণের পরিবর্তন। বুঝতে পারছো? এইভাবে তোমরা মিলিয়ে মনে রাখবা। সংজ্ঞাটা এইভাবে মনে রাখবা, দ্রুতি দূরত্বের পরিবর্তন, দ্রুতি
মানে হচ্ছে দূরত্বের পরিবর্তন কার সাপেক্ষে? এই সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে। তাহলে বেগ হবে কি? সরণের সাপেক্ষে বা সরণের সাথে সময়ের সাথে সরণের পরিবর্তন। আবার কোনটা কি রাশি এটা মনে রাখবা কিভাবে? এই যে বেগ মানে হচ্ছে ভেক্টর রাশি ব, তাহলে দ্রুতি হবে স্কেলার রাশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই দ্রুতি এবং বেগ সংক্রান্ত ছোট্ট একটা ম্যাথ দেখবো। ঠিক আছে, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে এ থেকে বি তে দুই ভাবে যাওয়া যায়, উভয় ক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগে। আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে একটা চিত্র এক্স দেয়া আছে, এ এটা হচ্ছে বি বিন্দু, তার মানে এখানে এই যে 3 কিলোমিটার একটু পর্যন্ত, এখান থেকে 5 কিলোমিটার, এখান থেকে 2 কিলোমিটার, এবং ওয়াই একটা চিত্র দেয়া আছে যে এ থেকে বি বিন্দুতে 3 কিলোমিটার। আমাদের কাছে চাওয়া হয়েছে যে দ্রুতি ও বেগ নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা চিন্তা করব যে এখানে কার দ্রুতি বের করব এবং কার বেগ বের করব। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি দ্রুতি হচ্ছে কি একটা স্কেলার রাশি, বেগ মানে হচ্ছে একটা ভেক্টর রাশি। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, এইখানে আমরা দেখতেছি একটা ভেক্টর দেয়া আছে, এই যেহেতু দিক উল্লেখ করা আছে, এই তীর চিহ্নটা দ্বারা আমাদের দিক বোঝাচ্ছে। ঠিক আছে, সো আমরা বুঝতেই পারতেছি যে এই ওয়াই চিত্রটার বেগ বের করবো আমরা, এবং এই যে এক্স যে চিত্রটাতে আছে ওইটার আমরা দ্রুতি বের করবো। তাহলে চলো আমরা বের করে ফেলি। যেহেতু আমরা দ্রুতি বের করবো, আমাদের এখানে সময় দেয়া আছে, আমরা এই চিত্রটা থেকে কি দূরত্ব বের করে নিব প্রথমে। উভয় ক্ষেত্রেই কি 2 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে লিখি, ধরো এক্স এর ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু দ্রুতি বের করতেছি, তাহলে আমরা এখানে দূরত্ব বের করবো প্রথমে। দূরত্ব দূরত্ব সমান কত? 3 প্লাস 5 প্লাস 2 কিমি। তাহলে এটাকে যোগ করলে আমরা পাবো 10 কিমি। আমরা কিছুক্ষণ আগে দ্রুতি এবং বেগের এককটা দেখে আসছিলাম, তাই না? আমরা দ্রুতি এবং বেগের এককটা কি দেখছিলাম? মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের এই দূরত্বটাকে কি মিটারে নিতে হবে এবং সময়টাকে সেকেন্ডে নিতে হবে। আমাদের এখানে সময় দেওয়া আছে কত? 2 ঘন্টা। আমরা তাহলে এই দূরত্ব যা দেওয়া আছে 10 কিমি, এটাকে আমরা প্রথমেই মিটারে নিয়ে নিই। মিটারে নেওয়ার জন্য তোমরা জানো কিলোমিটার থেকে মিটারে আসার জন্য কি 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমাদের এটা মিটার চলে গেছে। এখন হচ্ছে কি আমাদের সময় দেওয়া আছে কত? সময় সময় দেওয়া আছে 2 ঘন্টা। আমি এইচ লিখতেছি। তাহলে এই আওয়ারকে প্রথমে আমরা মিনিটে নিতে হলে আমরা কি করি? 60 দ্বারা কি করি? গুণ করি। তাহলে এই মিনিটটাকে আবার সেকেন্ডে আনার জন্য আমরা আরো একবার 60 দ্বারা গুণ করি। তাহলে এটা আমাদের সেকেন্ডে চলে গেছে। তো আমরা এখান থেকে তাহলে খুব সহজেই আমরা বের করে ফেলি। সুতরাং দ্রুতি সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখানে দূরত্বর মান আমরা কত পাইছি? 10 ইন্টু 1000, এবং এখানে সময় পাইছি আমরা কত? 2 ইন্টু 60 ইন্টু 60, 60 ইন্টু 60। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা আসে তাই হচ্ছে কি রেজাল্ট। আশা করি এটা তোমরা ক্যালকুলেটরে হিসেব করে এখানে রেজাল্টটা বসাইতে পারবে। তাহলে আমাদের এককটা কি আসবে? যেহেতু উপরে কি এটা ছিল কিন্তু মিটার এবং এটা ছিল সেকেন্ড, এই যে এত মিটার এত সেকেন্ড, তাহলে এখানে যা আসে আমরা এখানে মিটার পার সেকেন্ড এককটা লিখবো, এখানে অ্যান্সারটা লিখি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চিত্র ওয়াই এর জন্য দেখব। চিত্র ওয়াই এর জন্য টাইম তো সেম 2 ঘন্টা, তাই না? এবং এখানে কি দেয়া আছে? 3 কিলোমিটার দেয়া আছে। এই 3 কিলোমিটার হচ্ছে কি ওয়াই এর ক্ষেত্রে আমরা লিখব বেগ সমান সরণ ডিভাইডেড বাই সময়। তো এখানে আমরা সরণ দেখতেই পাচ্ছি 3 কিলোমিটার আছে। তো এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে আমরা কি করবো? আমি এটা ওইটার মতো সেম ভাবে তোমরা নিবা। তার মানে আমরা 1000 দ্বারা কি করব? গুণ করে দিব। তাহলে এটা মিটারে চলে গেছে। আর সময়
এখানে যা ছিল তাই, 2 × 60 × 60, ঠিক আছে, এত সেকেন্ড। সেম এইটা তোমরা যখন ক্যালকুলেশন করবা, এইটার রেজাল্ট কি এককটা তোমরা মিটার পার সেকেন্ড পাবা, এখানে রেজাল্ট যা আসে তা বসাবা। তো এটা হচ্ছে তোমাদের নিজের কাজ, তোমরা এটা ক্যালকুলেশন করে তোমরা কমেন্টস বক্সে জানাবা যে এটার রেজাল্ট কত আসছে, ঠিক আছে, এই দুইটার রেজাল্ট দ্রুতি কত আসছে এবং বেগ কত আসছে এটা জানাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরো একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, এই গতি বেগ এবং দ্রুতি বিষয়ে আরো একটা উদাহরণ নিই আমরা। এখানে আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে নিলাম। আমাদেরকে বলা হয়েছে একটি গাড়ি 1 আওয়ারে 3 কিলোমিটার যায়, এর বেগ কত। তো এখানে আমরা প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো এখানে লিখবো। এখানে সময়, সময়ের প্রতীক আমরা এর আগের চ্যাপ্টারে দেখে আসছি, সময়ের প্রতীক হচ্ছে কি টি। সো টি এখানে দেওয়া আছে কত, 1 আওয়ার। 1 আওয়ার, যেহেতু সময়ের এসআই একক আমরা সেকেন্ড পরে আসছি, এই আওয়ারটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো। সেকেন্ডে নেওয়ার জন্য আমরা কি জানি, 60 × 60, এই 60 দ্বারা গুণ করাতে মিনিটে আসছে এবং মিনিটটারে আরেকবার 60 দ্বারা গুণ করে আমরা কি সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা পাবো 636 সেকেন্ড। তারপর আমাদের কি দেওয়া আছে, একটা গাড়ি, একটা গাড়ি কি নির্দিষ্ট দিকে চলে নাকি যে কোনো দিকে চলে, যে কোনো দিকে কিন্তু গাড়ি চলে। এবং আমাদের কাছে যেহেতু এখানে বেগ চাওয়া হয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এই 3 কিলোমিটার এটা কি সরণ নাকি দূরত্ব। যেহেতু বেগ চাওয়া হয়েছে, বেগ একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই আমাদের এটা হবে কি সরণ। তাহলে আমরা এখানে লিখব সরণ, আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি সরণকে, সরণ এস সমান 3 কিমি। এই কিলোমিটারটা আমরা কিসে নিয়ে যাব, মিটারে, 3 × 1000 মিটার। আমাদের কাছে চাওয়া হয়েছে বেগ, সুতরাং বেগ সমান হয়, আমরা লিখবো এখানে, আমরা জানি ভি সমান এস বাই টি, অর্থাৎ সরণ বাই সময়। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখে আসছি। এখন চলো এস এর ভ্যালুটা বসিয়ে দিই। এখানে 3 × 1000 মানে 3000 আর কি, এত মিটার, এবং সময় হচ্ছে এখানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। যদি এখন তোমরা এটা কাটাকাটি করো বা ক্যালকুলেটরে তোমরা হিসাব করো, তোমরা পাবা 0.833 এতটুকু। তাহলে এটার একক কি হবে, উপরে আছে এম, নিচে এস, উপরে গেলে ইনভার্স। এটাই হচ্ছে আমাদের বেগের ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দ্রুতি এবং বেগ পর্যন্ত শেষ আমাদের। আমরা এবার ত্বরণ সম্পর্কে কিছু জানবো, ঠিক আছে। ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে, ঠিক আছে। ত্বরণ বা মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাসিলারেশন, ঠিক আছে। তো এই জন্য এখান থেকে ত্বরণের প্রতীক হচ্ছে এ। তো ত্বরণ বা মন্দন কাকে বলে, ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে, ঠিক আছে। তো ধরো কথার কথা যে এখানে একটা বস্তু আছে, যে এই বিন্দুতে কোনো একটা বস্তুর বেগ আমি ধরলাম ধরো 10 মিটার/সেকেন্ড। এই বিন্দুতে আইসা এই বস্তুটার বেগ হয়ে গেছে ধরো 30 মিটার/সেকেন্ড, এবং এই বিন্দুর নাম দিলাম আমি এ এবং এর নাম দিলাম আমি বি। এই বিন্দু থেকে বি বিন্দুতে এই বস্তুটা, কোন একটা বস্তু যাইতে সময় লাগে আমি ধরলাম 5 সেকেন্ড। তার মানে এ থেকে বি তে কোন একটা বস্তু 5 সেকেন্ডে যায় এবং তার বেগটা কি হয়েছে, 10 থেকে বৃদ্ধি পায় কত হয়েছে, 30 হয়েছে। তাহলে তার এখানে বেগ বৃদ্ধি পাইছে কতটুকু, তাহলে এখানে তার বেগ বৃদ্ধি পাইছে এই যে 30, এখানে 30, এখানে 10 ছিল, তার মানে বেগ বৃদ্ধি পাইছে 20। 10 থেকে 30 হয়েছে 20 বৃদ্ধি পাইছে না, 20 বৃদ্ধি পাইছে। তো এই 20 মিটার/সেকেন্ড, এই যে মিটার/সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে কত সময়ে পাইছে, 5 সেকেন্ডে পাইছে, তাই না। তাহলে আমরা বলতে পারি না যে 5 সেকেন্ডে
বেগ বৃদ্ধি পায় 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পায় বেগ? 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 20/5। এই যে 1 সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পাইছে এইটাকেই বলতেছে বেগ বৃদ্ধির হার। কথা কি বুঝাইতে পারছি? এই জিনিসটাকে বলতেছে বেগ বৃদ্ধির হার। তাইলে আমরা এখানে সব সময় যে আমাদের 20 মিটার বেগ বৃদ্ধি পাবে সব সময় যে 5 সেকেন্ড লাগবে এমন তো কোনো কথা না। তাইলে আমরা ধরি এটা হচ্ছে আমাদের আদি আদি বেগ ইউ, আদি বেগ ইউ এবং এই বিন্দুতে আমরা ধরলাম শেষ বেগ বি। তাহলে আমরা বলতে পারি যে আদি বিন্দু এবং শেষ বিন্দুর বেগের পার্থক্য এখানে 30 না লিখে আমরা লিখতে পারি কত? বি। এখানে 10 না লিখে আদি বিন্দুতে আমরা 10 ধরছিলাম, তাহলে আমরা লিখতে পারি ইউ। তার মানে শেষ বিন্দুর বেগ থেকে যদি আদি বিন্দুর বেগ আমরা মাইনাস করি তাহলে আমরা বেগের পার্থক্য পাইতেছি, তাই না? তাহলে আমরা এইখানে বেগের পার্থক্য পাইছি কত? ভি মাইনাস ইউ। আর আমাদের সময় কত? এখানে সময় সবসময় 5 সেকেন্ড হবে এমন কোনো কথা না, আমরা সময় ধরতেছি টি। ঠিক আছে, 5, 10, 15 যা ইচ্ছা তা হইতে পারে কিন্তু। তাহলে কি এই কথাটা আমরা এইভাবে এখানে লিখছি, এই কথাটা কি এইভাবে লিখতে পারি না যে টি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাই হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাইছে কত? ভি মাইনাস ইউ বাই টি। এই যে 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাইছে এই জিনিসটাকে আমরা বলতেছি বৃদ্ধির হার। এই বেগ বৃদ্ধির এই হারটাকে আমরা বলতেছি ত্বরণ এ। তার মানে আমরা কি বলতে পারি না ভি মাইনাস ইউ, এই যে আমরা কি বলতে পারি না ভি মাইনাস ইউ বাই টি, এটাই হচ্ছে ত্বরণ, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং এ সমান আমরা এখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। সেম যদি ধরো কথার কথা এখানে কি হইতো, এখানে 10 না থেকে এখানে ব্যাগটা ছিল ধরো 50, এই বিন্দুতে হয়েছে 30, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বেগ কি হয়েছে? হ্রাস হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের হ্রাস হয়েছে। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি টি সেকেন্ডে বেগ হ্রাস পাইছে কত? ভি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড। এটার এককটা ছিল কি? মিটার পার সেকেন্ড। এতটুকু হ্রাস পাইছে। তাহলে 1 সেকেন্ডে হ্রাস পাইছে কত? ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তাহলে আমরা বলছি এই যে বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। তাহলে মন্দন আর ত্বরণের সংখ্যাটা কিন্তু মানে সেমই। একটাতে হচ্ছে কি বৃদ্ধি পাইলে আমরা বলতেছি ত্বরণ, আর বেগ হ্রাস পাইলে আমরা বলতেছি কি মন্দন, এটুকুই পার্থক্য। আর বেগ বৃদ্ধি পাইলে আমাদের চিহ্নটা আসবে প্লাস। কারণ কি এখানে দেখো যখন কিছু এখানে 10 ছিল, 10 আর 30 পার্থক্য এখানে 20 ছিল, তার মানে 30 থেকে 10 মাইনাস করছিলাম আমাদের 20 আসছিল রেজাল্ট। কিন্তু যখন 50 থেকে কইমা 30 এ আসছে ব্যাগটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে বি এর মান 30 আর এই ইউ এর মান ছিল 50, তাহলে এখানে আমরা ব্যাগ হ্রাস হ্রাস হওয়াতে আমরা কত পাইছি? মাইনাসের 20 পাইছি, তাই না? তাইলে এই মন্দনের ক্ষেত্রে হচ্ছে চিহ্নটা কি আসবে? মাইনাস আসবে, অর্থাৎ মানটা বেগের পরিবর্তনটা মাইনাস আসবে, যার কারণে আমরা এখানে এ আমরা মাইনাস পাবো। তাহলে এ যদি মাইনাস লিখি তাহলে আমরা আর মন্দন বলা মানে বুঝবো যে এটা মন্দন, এটা আসলে ত্বরণ। আবার এ যদি আমরা প্লাস পাই তাহলে আমরা বুঝবো এখানে কি বেগ বৃদ্ধি পাইছে সময়ের সাথে। যাই হোক, এখন তাইলে আমাকে বলো এ সমান আমরা এখানে কি লিখতে পারি? যে বেগ বৃদ্ধি হোক কিংবা হ্রাসই হোক আমরা কিন্তু লিখতে পারি কি বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। তাহলে এই বেগের পরিবর্তনটা যদি প্লাস আসে তাহলে আমরা প্লাসের মান পাবো, এ এর মানটা প্লাস পাবো। যদি মাইনাস আসে অর্থাৎ হ্রাস হয় তাহলে আমরা এ এর মানটা পাবো কি? মাইনাস পাবো, তখন আমরা এটাকে বলবো মন্দন। তো আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আমরা এ সমান কি পাইলাম? তাহলে এ সমান আমরা পাইছি ভি মাইনাস ইউ বাই টি। এখানে লিখতেছি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ভি মাইনাস ইউ এটা ছিল বেগের পরিবর্তন। তাহলে বেগ একটা এখানে 30 থেকে পরিবর্তন হয়ে 50 হয়েছে ধরো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এই বিয়োগ করলে আমরা কি পাই? 20 মিটার পার সেকেন্ড। একটা বেগ থেকে আরেকটা বেগ বিয়োগ করলে কি আমরা বেগই তো পাই, তাই না? সো যেহেতু আমরা এখানে বেগ পাইছি, এই বেগের পরিবর্তনের এককটা কিন্তু তাইলে এইটাই থাকবে, মিটার পার সেকেন্ডে থাকবে।
সময়ের এককটা কি ছিল? সেকেন্ড। তাহলে এখানে সেকেন্ড। তাহলে এ অর্থাৎ ত্বরণের একক আমরা কি পাবো তাহলে? দেখো উপরে কি আছে? মিটার পার সেকেন্ড। এই এস, এই নিচের যে সেকেন্ড, এটা যখন উপরে যাবে তখন কিন্তু আমরা আরো একটা মাইনাস পাইতেছি। তাহলে এই এখানে একটা এস ইনভার্স ওয়ান, এখানে একটা এস ইনভার্স ওয়ান, তাহলে আমরা এখানে দুইটার যোগ করে 2 দিতে পারি। ঠিক আছে, আমরা পড়ছি কিন্তু গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়ে যায় কিন্তু, তাই না? এই জন্য যোগ করেছি। তাইলে আমাদের এই ত্বরণের যে সূত্রটা, আমরা এই যে ত্বরণের সূত্র এখানে দেখলাম এবং এর এককটাও কিন্তু আমরা পাইলাম। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন আমরা ধরো একটা গ্রাফের মাধ্যমে, আমাদেরকে প্রায় সময় একটা গ্রাফ দিয়ে বলা হয় যে এই গ্রাফটা থেকে কোথায় কোথায় ত্বরণ হচ্ছে, কোথায় কোথায় মন্দন হচ্ছে, এই জিনিসটা বের করব। আমরা কিভাবে বের করবো? যদি আমাদের একটা গ্রাফ দিয়ে দেই, যদি বলে এখানে ত্বরণ হয়েছে নাকি মন্দন হয়েছে, এই জিনিসটা চলো একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা সময় বনাম বেগ একটা লেখচিত্র দেখতে পাচ্ছি। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেয়া আছে। আমাদেরকে বলা হয়েছে এই যে এ বি অংশ, এই অংশের ত্বরণ কত, বি সি অংশ, এই যে এই অংশের ত্বরণ কত হবে, এবং সিডি অংশ অর্থাৎ এই এতটুকু অংশের ত্বরণ কত বের করতে বলা হয়েছে। তো আমরা এটা কিভাবে করব? কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে ত্বরণের সূত্রটা কি? ত্বরণ বের করার সূত্র হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাই না? এই সূত্রটার মাধ্যমে আমরা ত্বরণ বের করছিলাম। এখন আমরা যদি এ বি অংশের ত্বরণ বের করি, তাহলে এ বি অংশের ত্বরণ আমরা কিভাবে পাবো? দেখো, এ বিন্দু, এইটা যদি আমরা আদি বিন্দু ধরি, তাহলে এই বিন্দুতে বেগ কত? দেখো, এই বিন্দুতে বেগ কিন্তু 0। তার মানে এই এ বি অংশের জন্য এখানে আদি বিন্দুতে ইউ সমান 0 এবং বি, এইটা যদি শেষ বিন্দু হয় তাহলে দেখো এখানে বেগ কত? এখানে কিন্তু বেগ হচ্ছে 6। তাহলে এই ভি বিন্দুতে শেষ বেগ সমান আমরা 6 ধরতে পারি। আর এইখান থেকে এইখান পর্যন্ত যেতে দেখো সময় লাগছে এখানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। তার মানে এখানে 1 সেকেন্ড সময় লাগছে। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময় কত? 1 সেকেন্ড। তার মানে এখানে সময় হচ্ছে টি হচ্ছে 1 সেকেন্ড। তো এখন যদি আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই, সুতরাং আমরা বের করব কার জন্য? প্রথমে এ বি অংশের জন্য বের করতেছি। তাহলে আমরা এখানে লিখব সুতরাং এ, এর নিচে এ বি লিখব সমান ভি, ভিতে বেগ ছিল, ভি এর মান হচ্ছে 6 এবং এ বিন্দুতে ইউ এর মান হচ্ছে 0। সময় লাগছে আমরা বলছি 1 থেকে 2 সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড। এখানে টি এর মান তাহলে 1। এখান থেকে তাহলে আমরা কত পাইতেছি দেখো, সুতরাং এ বি সমান 6 থেকে 0 বাদ দিলে তো 6, আর এর নিচে 1 আছে, 1 দেয়া যায় কথা, না দেয়া কি একই কথা। তাহলে আমরা এখানে পাইতেছি শুধু 6, অর্থাৎ এ বি অংশের ত্বরণ হচ্ছে কি 6। এর একক কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে এ বি এর মাঝখানে এইখানে ত্বরণটা হচ্ছে কত? 6। আবার সেম ভাবে ধরো বি এবং সি, এই বিন্দুর জন্য যদি আমরা ত্বরণটা বের করতে চাই, তাহলে আমরা এই বি বিন্দুকে এখানে এখন ধরবো আদি বেগ 6 এবং সি বিন্দু এইটাকে আমরা ধরবো শেষ বেগ অর্থাৎ ভি। দেখো বি বিন্দুতেও কিন্তু বেগ 6 এবং সি বিন্দুতেও বেগ কিন্তু 6ই আছে, কোনো পরিবর্তন হয়েছে না। এই যে দেখো কোনো পরিবর্তন নাই, তার মানে এখানেও 6। সো এখন যদি আমরা বি সি বিন্দুর জন্য বের করি, তাহলে এ বি সি সমান, আমরা এই সূত্র অনুযায়ী ভি, ভি এর মানে এখানে 6 এবং ইউ, বি বিন্দুতে ইউ এর মানও কিন্তু 6 এবং সময় দেখো কতটুকু লাগছে। এই যে বি বিন্দুটা কোথায় ছিল? এই যে এখানে 2 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত? এই 4 সেকেন্ড পর্যন্ত। তাহলে এখানে কয় সেকেন্ড? 2 থেকে 3, 3 থেকে 4, তার মানে এখানে 2 সেকেন্ড সময় লাগছে। সো এখানে 2। তাহলে আমরা এখানে কত পাইতেছি দেখো তো, এ বি সি বিন্দুর ত্বরণটা আমরা কত পাচ্ছি? 6 থেকে 6 বিয়োগ, তার মানে 0। নিচে যাই থাকুক ওইটা তো আমাদের আর কিছু আসে যায় না। তাহলে আলটিমেট আমরা এখানে বি সি বিন্দুর ত্বরণটা পাইতেছি 0। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইখানে কিন্তু বি এবং সি বিন্দু, এই দুইটা বিন্দুতে বেগ কিন্তু সেম ছিল। যদি দুইটা বিন্দুতে বেগ সেম থাকে, অর্থাৎ বি থেকে সি তে
কোথাও বেগের কোনো পরিবর্তন হয়েছে না, বেগটা সেম ছিল, একই বেগ ছিল। তাহলে এই একই বেগ থাকলে এই ধরনের বেগকে আমরা বলি হচ্ছে সমবেগ। সমবেগ। আর যদি কোনো একটা বস্তু সমবেগে চলে তাহলে তার ত্বরণ শূন্য হবে সবসময়। দেখো এখানে আমরা শূন্য কিন্তু পাইছি, কারণ কি, যদি বেগ একই থাকে, বেগের কোনো পরিবর্তনই না হয়, তাহলে তো আমরা বেগের পার্থক্য পাইতেছি না, অর্থাৎ পার্থক্য শূন্য হইতেছে, তাই না? এই যে এইটা কি ছিল, ত্বরণ ভি মাইনাস ইউ সমান, এই সূত্রটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে। এই ভি মাইনাস ইউ ছিল কি, দুইটা বেগের পার্থক্য, আদি বেগ এবং শেষ বেগের মাঝখানে যে পার্থক্যটা। সো যদি দুই বিন্দুতে বেগ সেমই হয় তাহলে এখানে তো কোনো পার্থক্য আমরা পাবো না, এখানে জিরো পাবো। সেই ক্ষেত্রে আমাদের ত্বরণও কি হবে, জিরো হবে। ঠিক আছে, এটা প্রায় সমপরীক্ষাতে তোমাদের আসে যে সমবেগে যখন চলে কোনো একটা বস্তু তখন তার ত্বরণ কত, সমবেগে চললে কোনো একটা বস্তুর ত্বরণ হবে শূন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরের বিন্দুটা দেখো এখানে সি এবং ডি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সি বিন্দুকে আমরা আদি বেগ ধরবো, তাহলে সি বিন্দুতে আদি বেগ 6, আর এই যে ডি বিন্দু, এই ডি বিন্দুতে আমরা শেষ বেগ বিবেচনা করব, তাহলে শেষ বেগ ভি সমান, দেখো এই ডি বিন্দুতে কিন্তু শেষ বেগ 0 হয়ে গেছে, আবার বেগ কিন্তু এদিকে কি হইছে, কমছে কিন্তু। ঠিক আছে। তো এখন যদি আমরা এই অংশের জন্য বের করি তাহলে আমরা কি পাবো, ধরো সিডি এর জন্য ধরো আমরা ভ্যালুটা বসাই, ভ্যালু বসাইলে এই ভি বিন্দুর ভ্যালু হচ্ছে 0 এবং সি বিন্দুতে যে আদি বেগ ওটা ছিল 6। সময় এখানে কতটুকু পার্থক্য, দেখো এই 4 সেকেন্ড থেকে সি বিন্দু বরাবর ছিল কিন্তু 4 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তার মানে হচ্ছে 2 সেকেন্ড পার্থক্য সময়ের। তাহলে টি এর মান এখানে হচ্ছে 2। সুতরাং এ সিডি উপরে আছে মাইনাসের 6, নিচে 2, কাটাকাটি করলে আমরা পাইতেছি 3, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং এ সিডি এই বিন্দুর ত্বরণ হচ্ছে মাইনাসের 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, এখানে আমরা এই যে বিসি বিন্দুর পাইছি 0 আর এ বি বিন্দুর পাইছি কত, 6, কিন্তু সিডি এর ক্ষেত্রে আমরা পাইছি মাইনাসের 3। মানে কি, মাইনাসের 3 মানে আমরা প্রথমেই বলছি কিন্তু যে যখন এর মানটা আমরা মাইনাস পাবো তখন আমরা বুঝবো এখানে কি হয়েছে, মন্দন হয়েছে। আসলেই তো মন্দন হয়েছে, কারণ কি, কিছুক্ষণ আগে আমরা সংজ্ঞা পড়ছি যে সময়ের সাথে কোনো বস্তু বেগের যদি হ্রাস হয়, ঠিক আছে, সময়ের সাথে বেগ যদি হ্রাস পায় তাহলে ওই বস্তুটার মধ্যে কি হয়, ত্বরণ না হইয়া ওইটাতে মন্দন হয়। আর সময়ের সাথে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে ত্বরণ হয়। দেখো এখানে বেগটা কিন্তু বৃদ্ধি পাইছিল, এখানে আমরা ত্বরণ পাইছি। আর এখানে যেহেতু এটা কি হ্রাস হয়েছে বেগটা, তাহলে এখানে আমরা পাইছি কি, মন্দন, অর্থাৎ এই যে মাইনাসের 3, এই মাইনাস চিহ্ন দ্বারা কি বুঝাইতেছে যে এখানে মন্দন হয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। যদি গ্রাফ দেয়া থাকে, গ্রাফ থেকে যে কোনো অংশের জন্য তোমার কাছে যদি মন্দন চাই তাহলে তুমি কিভাবে মন্দন বের করবা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ছোট্ট আরেকটা ম্যাথ করব এই ত্বরণের অংশ থেকে। ঠিক আছে, এখানে আমাদের বলা হয়েছে যে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি বস্তু 3 সেকেন্ডে থেমে গেল, ত্বরণ বা মন্দন কত? তার মানে ধরো এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে, এই বস্তুটা 6 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, চলতে চলতে ধরো যখন 3 সেকেন্ড সে চললো, ধরো এই বিন্দুতে আসতে ধরলাম, এখানে আসার পর সে থেমে গেছে, তার মানে তার বেগ এখানে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি এইটাকে আদি বিন্দু ধরি, আদি বিন্দুতে বেগ ছিল তার 6, যখন এটা থাইমা গেছে অর্থাৎ শেষ বিন্দুতে তার বেগ কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। এখন আমরা কিভাবে এটা করব, ধরো আমরা এখানে লিখবো, এখানে আদি বেগ, আদি বেগ ইউ সমান 6 মিটার পার সেকেন্ড, শেষ বেগ, শেষ বেগ ভি সমান, যেহেতু থাইমা গেছে বস্তুটা, এখানে আমরা 0 মিটার পার সেকেন্ড পাচ্ছি, এবং সময়, সময় এখানে টি সমান 3 সেকেন্ড। আমাদেরকে বের করতে বলছে ত্বরণ বা মন্দন। তাহলে আমরা কিন্তু এখান থেকে স্পষ্ট বুঝতেছি যেহেতু বস্তুটার বেগ কি হয়েছে, হ্রাস পাইছে, 6 থেকে 0 হয়েছে, তার মানে এখানে কি ত্বরণ হবে নাকি মন্দন, এখানে অবশ্যই কি হবে, মন্দন হবে।
তাহলে আমরা এখানে লিখব মন্দন এ সমান হোয়াট। আমরা এখানে লিখব আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। সো এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, ভি এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 6/3। সুতরাং এখান থেকে আমরা এ পাবো মাইনাসের 6/3 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, মন্দন -2 পাইলাম। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে এই যে গতির সমীকরণ। আমরা এই গতির সমীকরণগুলো দেখো, এই চ্যাপ্টারের মেইন জিনিসই হচ্ছে কি এই গতির সমীকরণগুলো। আমরা এই সমীকরণগুলো কাজে লাগিয়ে আমাদের যেই গরুর গ এবং ঘোড়ার গয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে আমরা ওই ম্যাথগুলো করবো। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি মোটামুটি এইগুলো আমাদের থিওরিক্যাল কোশ্চেনের জন্য এগুলো কাজে লাগবে। তো ম্যাথের জন্য আমাদের এই গতির সমীকরণগুলো কি কাজে লাগবে। সো চলো আমরা এই গতির সমীকরণগুলো দেখে ফেলি আগে। হ্যাঁ, এই সমীকরণে আমরা এই 5টা রাশি ইউজ করব। অর্থাৎ ইউ মানে হচ্ছে আদি বেগ, ভি মানে হচ্ছে শেষ বেগ, এস মানে হচ্ছে দূরত্ব, টি মানে সময় এবং এ মানে হচ্ছে ত্বরণ বা বন্ধন। তো এই 5টা রাশি থেকে যদি যে কোনো 3টা রাশি আমাদের কাছে দেয়া থাকে তাহলে আমরা বাকি 2টা বের করতে পারবো। ঠিক আছে। তো গতির যে সমীকরণগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমরা গতির যেই প্রথম সমীকরণটা আছে ওইটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, আমরা যদি এটা গুণাগুণি গুণ করে ফেলি, দেখো আর আর গুণ করলে কি পাইতেছি, এর নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে। যদি আমরা গুণ করি 1 দ্বারা ভি মাইনাস ইউ পাইতেছি সমান এইদিকে পাইতেছি কি এটি। এখান থেকে ভি সমান আমরা পাইতেছি কি ইউ ওই পাশে চলে গেলে প্লাসের ইউ প্লাস এটি। এটাই হচ্ছে গতির 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ। এবার আসো গতির দ্বিতীয় সমীকরণটা কি। ধরো এ একটা বিন্দু এবং বি হচ্ছে আরেকটা বিন্দু। এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আমরা ধরলাম এস, এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করতে কোনো একটা বস্তুর ধরো টি সময় লাগে। তাহলে আমরা কি এই কথাটা এইভাবে লিখতে পারি না যে টি সময়ে কোনো একটা বস্তু এস দূরত্ব অতিক্রম করে। তাহলে সুতরাং একক সময়ে ওই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এস বাই টি। একক সময়ে কোন একটা বস্তু যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই বলে ওই বস্তুর বেগ ভি। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। এখন ধরো এই ধরনের অনেক সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে তুমি সূত্র কিংবা অনেক সূত্র দেওয়া থাকবে, ওইটা থেকে তুমি কিভাবে সংজ্ঞা তৈরি করবা সিম্পলি মনে রাখো। আমরা ধরো আমাদেরকে বলছে এক্স সমান ওয়াই বাই জেড। এখন তোমাকে বলা হয়েছে যে এক্স কে সংজ্ঞায়িত করো। এক্স কে কিভাবে সংজ্ঞায়িত করবো আমরা মাথায় রাখবা সবসময় একটা কথা, নিচে যে থাকবে নিচে, এই নিচে যেই থাকুক এটাকে তুমি একক বা প্রতি, ওইটাকে তুমি বলবা একক বা প্রতি। তাহলে একক বা প্রতি জেড এর মধ্যে ওয়াই এর পরিমাণ, অর্থাৎ উপরে যা থাকে ওইটার পরিমাণ, একক বা প্রতি জেড এর মধ্যে ওয়াই এর পরিমাণকে এক্স বলে। কথা কি আমি বুঝাইতে পারছি? নিচে যেই থাকুক তার প্রতি বা এককের মধ্যে উপরে তার পরিমাণই হচ্ছে এক্স। এখন আমি তোমাকে যদি বলি ধরো সি সমান এ বাই বি, তাহলে কি বলবা, সি এর সংজ্ঞা কিভাবে দিবা, যে প্রতি বা একক বি এর মধ্যে যে কোনো একটা বলবা, প্রতি বললে প্রতি, একক বললে একক। একক বি এর মধ্যে এ এর পরিমাণকে সি বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবার অনুরূপ ভাবে তোমাকে যদি বলে যে বাংলাটা বইলে দিছে, তাহলে তুমি সূত্র রূপে কিভাবে প্রকাশ করবা। ধরো এখানে আমরা ধরলাম ক্ষেত্রফল
সমান হচ্ছে এ, আর বল হচ্ছে এফ, এবং চাপ চাপ হচ্ছে পি। এখন তোমাকে আমি বইলা দিছি যে একক ক্ষেত্রফলের মধ্যে চাপের বলের পরিমাণকে আমরা চাপ বলতেছি। আবারও বলতেছি, একক ক্ষেত্রফলের মধ্যে। তাহলে আমরা কি বলছি, যার একক বা প্রতি যাকে বলবে তাকে আমরা কোথায় লিখবো, নিচে লিখে ফেলবো। তাহলে দেখো তো, একক ক্ষেত্রফলের মধ্যে, তাহলে একক ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফল এ বলছিলাম, এ নিচে বলের পরিমাণ কি, তাহলে যার পরিমাণ বলবে সে থাকবে উপরে, তার মানে এফ উপরে, একে কি বলে, চাপ বলে। তাহলে এখানে কি হচ্ছে, চাপ। তাইলে দেখো, যদি তুমি সংজ্ঞা পারো তাহলে সংজ্ঞা থেকে কিন্তু তুমি সূত্রটা বের করতে পারবা। আবার যদি তুমি সূত্র পারো তাহলে তুমি এটাকে কিন্তু সংজ্ঞায়িত করতে পারবা। যাই হোক, এটা আমার এখানে আলোচ্য বিষয় ছিল না, কিন্তু এই জিনিসটা আমরা সামনে অনেকবার কাজে লাগাবো, এই জন্য আমি এখানে এই জিনিসটা বলে দিছি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল কি, গতির সমীকরণগুলা, তাই না? আমরা প্রথম সমীকরণটা প্রমাণ করছি, এখন আমরা দ্বিতীয় সমীকরণটা কিভাবে আমরা প্রুফ করবো। দেখো, দ্বিতীয় সমীকরণটা প্রুফ করার জন্য, তাইলে এখানে একক সময়ে যেই দূরত্ব অতিক্রম করছে কোনো একটা বস্তু, তাকে বলতেছি আমরা ওই বস্তুর বেগ। তাহলে কি ভি সমান লেখা যেতেছে না এমন, এস বাই টু। এইখান থেকে কি এস সমান ভিটি লেখা যাবে? হ্যাঁ, ভিটি কিন্তু লেখা যায়। আচ্ছা, এখন দেখো, এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে কোনো একটা বস্তু, তার বেগ ছিল ভি, অর্থাৎ এখানে আমরা যেই ভি ধরতে পারি, যেই বেগটা ছিল, এই বেগটা একই বেগ ছিল, অর্থাৎ এইটাকে আমরা বলি সমবেগ। এটাকে বলি আমরা কি, সমবেগ। অর্থাৎ এই বেগের কোনো পরিবর্তন হয়েছিল না, এই বেগটার কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছিল না, ঠিক আছে? এখন ধরো, আমরা যখন গাড়ি দিয়ে চলাচল করি কিংবা হাঁটা, দৌড়াদৌড়ি বা যে কোনো কিছু দিয়ে আমরা চলাচল করি, সেই ক্ষেত্রে ওই গাড়ি কিংবা মোটরসাইকেল কিংবা সাইকেল কিংবা হাঁটা চলা দৌড়াদৌড়ি সবসময় কি আমরা একই বেগে এইগুলা করতে পারি, চলাচল করতে পারি একই বেগে? গাড়ির ক্ষেত্রে, মোটরসাইকেলের ক্ষেত্রে, সাইকেলের ক্ষেত্রে, বাস, ট্রেন বা প্লেন, তুমি যা কিছুই করো, ওইগুলা সবগুলোর ক্ষেত্রে কি সব সময় ব্যাগটা একরকম থাকবে এমন কোন কথা না। সব সময় কিন্তু ব্যাগটা একরকম থাকতে পারে না। যেমন আমরা কিছুক্ষণ আগে যে ত্বরণের ক্ষেত্রে দেখে আসছিলাম, যে আদি বিন্দুতে এই কোন একটা বস্তুর ব্যাগ এক ধরনের, অর্থাৎ ইউ ধরছিলাম আমরা, এবং শেষ বিন্দুতে কোন একটা বস্তুর ব্যাগ কি ভি ধরছিলাম আমরা। তো এইখানে যদি সেম ধরো ঘটনাটা এমন ঘটে যে এ বিন্দুতে কোন একটা বস্তুর ব্যাগ ইউ এবং বি বিন্দুতে কোন একটা বস্তুর ব্যাগ ভি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে তো এস সমান ভিটি লিখছি, তাই না? এখান থেকে আমরা দেখলাম এস সমান ভিটি। তো এই ভি ছিল কি বললাম আমরা, এই যে এই ভি ছিল সমবেগ, সমবেগ। কিন্তু যদি এখানে ভিন্ন ভিন্ন বেগ থাকে, আমরা এখানে দুইটা বেগ কল্পনা করতেছি, দুইটা বেগ ধরে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এস সমান কি লিখবো? সেই ক্ষেত্রে আমরা এস সমান এই দুইটা বেগের গড় বেগ আমরা কল্পনা করবো, তো গড় বেগ ধরে নিব। তো গড় বেগ কিভাবে বের করে, যে কোনো একটা বস্তুর গড় বের করে যেভাবে, বেগের ক্ষেত্রে আমরা গড় বেগ সেভাবে বের করবো। ধরো তোমার কাছে 5টা সংখ্যা দিয়ে দিছে, ধরো বা 3টা সংখ্যা দিছে, 2, 4, ধরো দেয়া আছে 6। এখন বলছে এই সংখ্যাটা, এই 3টা সংখ্যার গড় কত। তো আমরা কি করি, গড় কিভাবে বের করি, 2, 4 যোগ 6, এইগুলোকে যোগ করে আমরা কি করি, যতটা সংখ্যা ছিল তত দ্বারা কি ভাগ করি, তারপরে এখানে যা আসে তাই হচ্ছে কি গড়। তো সেম ব্যাগের ক্ষেত্রে এখানে যেহেতু আমাদেরকে দুইটা ব্যাগ দিয়ে দিছে, ব্যাগের ক্ষেত্রে আমরা সেম কাজটা করব। ব্যাগের ক্ষেত্রে হচ্ছে আমরা এই দুইটা ব্যাগকে যোগ করে 2 দ্বারা কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। তো দেখো, এখানে যদি আমরা এস সমান এখানে ভিটি লিখছিলাম, এটা হচ্ছে সমবেগ যদি হতো তাহলে আমরা কি এস সমান ভিটি, অর্থাৎ ব্যাগের যদি কোনো পরিবর্তন না হইতো, একই থাকতো ব্যাগটা, পুরোটা রাস্তা সেম থাকতো ব্যাগ, তাহলে আমরা এই সূত্র ইউজ করে ফেলতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু ব্যাগের কি পরিবর্তন হইতেছে, আমরা এখানে যে সমীকরণগুলো, গতির যে সমীকরণগুলো আমরা প্রতিবেদন করতেছি, এখানে আমাদের বেগের পরিবর্তন হবে, অর্থাৎ যেহেতু আমরা ত্বরণ পাইছি, তাই না? আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়ে আসছি যে বেগের পরিবর্তন হইলে এখানে আমরা কি ত্বরণ পাই, কিন্তু ত্বরণ থাকা মানে হচ্ছে বেগের পরিবর্তন হইতেছে। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই দুইটা বেগ যদি আমরা কল্পনা করি, আমাদের গড় বেগটা বিবেচনা করতে হবে। তাহলে আমরা এইখান থেকে কিন্তু লিখতে পারি, দেখো
এই এস সমান ভিটি এই জিনিসটা আমরা এখানে ভি না বসিয়ে আমরা কিন্তু এখানে বসাতে পারি কি দুইটা বেগের গড়। তাহলে দুইটা বেগের গড় আমরা কিভাবে বসাবো? খুব ইজি। আমরা আদি বেগ যোগ শেষ বেগ, যেহেতু এখানে দুই আদি বেগ ধরছিলাম ইউ এবং শেষ বেগ ধরছিলাম আমরা কি ভি, যেহেতু দুইটা বেগ আমরা দুই দ্বারা ভাগ করব এবং এখানে কি ছিল এই টি আমরা লিখব। তাহলে আমরা বলতে পারি যে গতির 2 নম্বর সমীকরণটা হচ্ছে s সমান u প্লাস ভি বাই টু ইন্টু কি টি। তাহলে এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, খুব ইজি সিম্পল, এখানে কোনো ধরনের কি জটিলতা নাই। জাস্ট আমাদের এখানে একটা বেগের ক্ষেত্রে অর্থাৎ সমবেগের ক্ষেত্রে আমরা এই যে এই সূত্র ইউজ করব s সমান ভিটি, কিন্তু বেগটা যদি কি হয় সমবেগ না হয় অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট শুধু এখানে গড় বেগটা বের করে ফেলবো। এই যে এটা হচ্ছে গড় বেগ। তাহলে s সমান u প্লাস ভি বাই টু, এখানে u হচ্ছে আদি বেগ এবং ভি হচ্ছে কি শেষ বেগ। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা গতির যে 3 নম্বর সমীকরণটা আছে ওই 3 নম্বর সমীকরণটা আমরা কিভাবে বের করব। দেখো 3 নম্বর সমীকরণটা আমরা সেম যে দ্বিতীয় সমীকরণটা আমরা পাইছি ওই দ্বিতীয় সমীকরণের মধ্যে যে শেষ বেগ ভি পাইছি এই ভি এর মধ্যে যদি আমরা এই যে শেষ বেগ ভি এর মানটা আছে প্রথম সমীকরণের যে ভি এর মানটা যদি আমরা এখানে ভি এর মধ্যে বসায় দিই তাহলে কিন্তু আমরা তৃতীয় সমীকরণটা পাবো। দেখো কিভাবে আসতেছে, আমি এখানে লিখতেছি s সমান এই দ্বিতীয় সমীকরণটা লিখতেছি, দেখো u প্লাস ভি বাই কি টু ইন্টু টি। সো যেহেতু ভি এর মান দেখো ভি এর মান এখানে আমরা পাইছি u প্লাস এটি, সো এই যে ভি এই ভি এর মান আমরা এখানে লিখব u প্লাস এটি, নিচে 2 ছিল 2 থাকবে এবং এখানে টি থাকবে। এখন দেখো এখান থেকে আমরা কিভাবে এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। এখানে u প্লাস u মানে হচ্ছে 2u প্লাস এখানে হচ্ছে এটি ডিভাইডেড বাই 2 ইনটু টি। s সমান এখান থেকে আমরা লিখতে পারি 2u ডিভাইডেড বাই 2 প্লাস at ডিভাইডেড বাই 2 ইনটু টি। ঠিক আছে, এখান থেকে আমরা আরেকটু যদি 2 2 কেটে দেই তাহলে আমরা পাবো u প্লাস এখানে at বাই 2 যেই কথা সামনে আমি 1 বাই 2 বসিয়ে দিলে এখানে আমি এটি আলাদা লিখতে পারি। ঠিক আছে, ইনটু এই যে টি আছে। এখন দেখো এই টি দ্বারা যদি এই পুরোটা ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে পুরোটা আমরা গুণ করে ফেলি তাহলে এখানে পাবো u এবং টি গুণ করলে আমরা এখানে পাবো ut প্লাস এখানে এই হাফ আছে এবং a টি এর সাথে যদি আমরা এই টি গুণ করি তাহলে আমরা পাবো a টি স্কয়ার। এটাই হচ্ছে গতির 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে s সমান ut প্লাস হাফ a টি স্কয়ার। এটাই হচ্ছে গতির তৃতীয় সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা গতির আমাদের আরো একটা সমীকরণ আছে। আমরা কিছুক্ষণ আগে যে a সমান v মাইনাস u বাই টি লিখছিলাম, এই আচ্ছা এইখান থেকে কি দেখো তো আমরা এখান থেকে কি t সমান v মাইনাস u বাই a লিখতে পারি না আমরা? আমরা কিন্তু এই অংশটা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো এই দ্বিতীয় সমীকরণ যেটা পাইছিলাম আমরা s সমান u প্লাস v বাই টু ইন্টু টি, এই দ্বিতীয় সমীকরণের মধ্যে আমরা এই টি এর মানটা শুধু বসিয়ে দিব, তাহলে আমরা গতির যে চতুর্থ সমীকরণ আছে ওইটা পাবো। চলো তাহলে আমরা এখানে বসিয়ে ফেলি। দ্বিতীয় সমীকরণটা কি ছিল? s সমান কি ছিল u প্লাস ভি বাই টু ইন্টু টি। সুতরাং s সমান আমরা লিখতে পারি u প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু এই যে দেখো টি এর মান আমরা কি পাইছিলাম v মাইনাস u বাই a পাইছিলাম। সো আমরা এখানে বসিয়ে দিই, চলো v মাইনাস u বাই a। আচ্ছা আমি একটু এখানে দেখো u প্লাস ভি যেই কথা v প্লাস u কিন্তু কি সেম কথা, যেমন ধরো 3 যোগ 2 যেই কথা মানে 5, 2 যোগ 3 কি 5ই তো, কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি এখানে সেম কাজটা করবো, দেখো এখানে u প্লাস b ছিল আমি একটু v প্লাস u আকারে লিখি। কি জন্য লিখছি দেখো এখনই বুঝবা। আমরা এখানে দেখো যদি উপরের গুলা উপরের সাথে গুণ এবং নিচের গুলা নিচের সাথে গুণ করে দিই আমরা কি পাবো, নিচে আছে কি 2 এবং a, তাহলে গুণ করলে আমরা পাবো 2a। উপরে কি আছে
ভি প্লাস ইউ ইন্টু কি ভি মাইনাস ইউ। দেখো এখন কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে কিন্তু পড়ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, নিচে আছে 2a। এখন আমরা এই রাশিটা একটু আড়াআড়ি গুণ করে ফেলি। এখানে এস এর নিচে কিছু নাই মানে মনে মনে কি আছে 1 আছে। তো 1 দ্বারা যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কে গুণ করি আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2a এবং এর সাথে কি s। এখন এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান এই ইউ স্কোয়ার যদি আমি ওই পাশে নিয়ে যাই আমি পাবো ইউ স্কোয়ার প্লাসের এখানে মাইনাসের ছিল প্লাস এখানে 2s। সো এটাই হচ্ছে আমাদের গতির চতুর্থ সমীকরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটাই হচ্ছে আমাদের গতির চতুর্থ সমীকরণ। তাহলে আমরা এই গতির যে চারটা সমীকরণ পাইলাম, এই যে প্রথম 1 2 3 4, এই চারটা সমীকরণ থেকে কিন্তু আমরা আমাদের যে পরন্ত বস্তুর সূত্রগুলো আছে এই সূত্রগুলোর সমীকরণগুলো আমরা আনতে পারি। তো আশা করি এই গতির চারটা সমীকরণ তোমরা বুঝতে পারছো। আমি আবারও আরেকটু বলতেছি, দেখো আমরা যখন আমাদের সমবেগ দেওয়া থাকবে, ঠিক আছে, একই বেগটা যখন একই থাকবে তখন আমরা এস সমান ভিটি এই সূত্রটা ইউজ করব। আর যখন বেগটা কি সমবেগ দেয়া থাকবে না, অর্থাৎ সমত্বরণ বলতে পারো বা সুসমত্বরণ বলতে পারো, যদি সমত্বরণ দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এস এর জন্য এই যে এই সূত্রটা অথবা কি এই যে এইটা, এই দুইটা সমত্বরণের ক্ষেত্রে ইউজ করব। এবং বাকি যেই বেগের সূত্রগুলো আছে, এই যে এখানে আরো একটা বেগের সূত্র ছিল ভি সমান ইউ প্লাস এটি, এটা কিন্তু আসছে এখান থেকে, ঠিক আছে। এবং বাকি সর্বশেষ চতুর্থ সূত্রটা কিন্তু দেখেছি আমরা কি এই সূত্রের টি এর মান শুধু এখানে বসায় দিছি আমরা, এই সূত্রের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের আজকে সর্বশেষ টপিক হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো। পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিওর 3টা সূত্র আছে। তো এই 3টা সূত্রের ক্ষেত্রে আমাদের 2টা কন্ডিশন মাথায় রাখতে হবে। 2টা কন্ডিশন কি, যে প্রথমে হচ্ছে অবস্থান স্থির হতে হবে, অর্থাৎ স্থির অবস্থান থেকে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে বিনা বাধায়, কোনো বাধা থাকা যাবে না, ঠিক আছে, বাতাসে কিংবা অন্য কোনো কিছু বাধা থাকা যাবে না। অবস্থানটা প্রথম হচ্ছে স্থির অবস্থান করতে হবে এবং বিনা বাধায় করতে হবে বস্তুটাকে। এই 2টা শর্তের উপরে ভিত্তি করে আমরা এই 3টা পরন্ত বস্তুর সূত্র আমরা একটু বোঝার চেষ্টা করব এখন। তো বিজ্ঞানী গ্যালিলিওর প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু। এই কথাটা 3টা সূত্রের আগে আমরা ব্যবহার করব। তো আমি বারবার লিখলাম না, আমি একবারই লিখে ফেলছি। তোমরা যখন পরীক্ষায় যখন আসবে তোমাদের প্রথমে এই প্রত্যেকটার সাথে তোমরা এই কথাটা, প্রত্যেকটা সূত্রের সাথে এই কথাটা লিখবা, ঠিক আছে। তো প্রথম সূত্রটা উনি কি বলছে, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তো কিভাবে এটা আমরা দেখো, চলো দেখি একটা উদাহরণের মাধ্যমে। স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি দেখি, ধরো 5 তলা কিংবা 10 তলা একটা বিল্ডিং এর উপর থেকে যদি আমরা ভারী কোনো একটা বস্তু, ধরো একটা পাথর এবং একই সাথে ধরো পাতলা একটা কাগজের টুকরা আমরা যদি উপর থেকে ছেড়ে দেই, আমরা কি দেখবো, যে পাথরের টুকরাটা ভূমির মধ্যে আগে কি পতিত হয়েছে, মাটিতে আগে পাথরের টুকরাটা পড়ছে এবং পরে হচ্ছে কাগজের টুকরাটা পড়ছে, তাই না? কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও বলছে যে না, যদি আমরা স্থির অবস্থান থেকে বিনা বাধায় আমরা যে কোনো ভরের বেশি কম যে কোনো ভরের 2টা বস্তুকে ছাড়ি, ওই 2টা বস্তু সমান সময়ে ভূমিতে পতিত হবে। অর্থাৎ ধরো এখানে আমরা একটা বস্তু নিলাম, এটা হচ্ছে একটা হালকা বস্তু আর এটা হচ্ছে একটা ভারী বস্তু। যদি আমরা এই স্থির অবস্থান থেকে এই 2টা বস্তু, এখন ধরো এই উচ্চতাতে আছে, ভূমি থেকে এই উচ্চতায় এই 2টা বস্তু আছে এবং স্থির অবস্থানে আছে, যদি বাতাসের কোনো বাধা না থাকে, বিনা বাধায় বা অন্য কোনো ধরনের বাধা না থাকে, আমরা এদেরকে যদি উপর থেকে এই উচ্চতা থেকে ছেড়ে দেই, তাহলে এই 2টা বস্তু সেম সময় কি একই সময়ে, এ যদি পড়তে টি সময় লাগে, এও ভূমিতে পড়তে কি পতিত হতে টি সময় লাগবে। কথা বুঝাইতে পারছি? ধরো এ যদি 2 সেকেন্ডে পড়ে ভূমিতে, এই ভারী বস্তুটা 2 সেকেন্ড লাগবে। ধরো এই হালকা বস্তু আমি ধরলাম, এটা হচ্ছে একটা কাগজ এবং এটা হচ্ছে কি একটা
পাথর, ধরো 20 কেজি ভরের একটা পাথর, আর এটা হচ্ছে ধরো 1 গ্রাম বা আধা গ্রাম ভরের একটা কাগজ। তাহলে 10 তলা বিল্ডিং থেকে যদি আমরা ছাড়ি এটা, তাহলে এই পাথরও 2 সেকেন্ডে যদি ভূমিতে পড়ে, এই কাগজও কি 2 সেকেন্ডেই পড়বে। এই প্রথম সূত্রের ব্যাখ্যা হচ্ছে এইটা, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু এবং উচ্চতা দুইজনের যদি সেম হয়, তাহলে সমান সময়ে দুইজন কি সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে, আশা করি প্রথমটা বুঝতে পারছো। দ্বিতীয়টা কি বলছে দেখো, দ্বিতীয় যে সূত্র ওইখানে বলছে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ধরো কোন একটা বস্তু, যে কোনো একটা বস্তু, এখন আমি একটা বস্তু কল্পনা করতেছি, প্রথম সূত্রের জন্য দুইটা বস্তু দরকার ছিল। ধরো কোন একটা বস্তু, এই আমি উপর থেকে এই বস্তুটা ছাড়লাম, তাহলে এই বস্তুটা টি সময়ে যদি আমি বেগ পরিমাপ করতে চাই, ধরো টি সময়ে ওই বস্তুটার বেগ কত, আমি যদি ওইটা জানতে চাই, তাহলে টি সময়ে ওই বস্তুর বেগ যদি হয় ভি, টি সময়ে বস্তুটা যদি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে ভি হবে এই টি এর সমানুপাতিক, অর্থাৎ বেগ হবে ওই সময়ের সমানুপাতিক। কথা ক্লিয়ার? সমানুপাতিক মানে কি তোমরা বুঝোই, অর্থাৎ টি বাড়লে ভি বাড়বে, টি কমলে ভি কমবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বরটা দেখো, নির্দিষ্ট সময়ে, এই উপরের কথা কিন্তু এর আগে লাগানো লাগবে, ঠিক আছে, উপরেরটা থাকবে সবগুলোর ক্ষেত্রে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গের সমানুপাতিক। এইটার মতোই দ্বিতীয়টার মতোই কল্পনা করো, যদি আমরা কোন একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে চাই, এই উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলাম, ধরলাম আমরা কথার কথা এই এই বস্তুটাকে যখন আমি উপর থেকে ছাড়লাম, আমি হিসাব করতে চাইতেছি যে টি সময়ে 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আমি এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমি এটা জানতে চাইতেছি। তো ধরো এই টি সময়ে কোন একটা উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলে আমি ধরলাম এই বস্তুটা এইচ দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, যদি এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে এই এইচ এর মানটা হবে ওই যে সময় টি, ওই টি এর বর্গের সমানুপাতিক। টি এর বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক কি, এইখানে ছিল কি দেখো, সময় ছিল, এই বেগ ছিল সময়ের সমানুপাতিক। আর এই তৃতীয় সূত্রতে বলছে উনি যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময়টাকে আমরা বর্গ করলে যা পাবো ওই অনুপাতে হচ্ছে উচ্চতাটা কি বাড়তে থাকবে। আবার যদি আমরা কম বিবেচনা করি, তাহলে ওই অনুপাতে বর্গের, সময়ের বর্গের অনুপাতে হচ্ছে উচ্চতা কমবে। ঠিক আছে, আচ্ছা, আর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সময় তো বাড়তেই থাকে, কমার তো কোনো চান্স নেই, জাস্ট সমানুপাতিক জিনিসটা তোমাদেরকে বললাম আর কি। সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কি বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তো তাহলে আমরা যদি এই পঞ্চবস্তু সূত্র তিনটাকে যদি আমরা একবারে সিম্পলি ভাবে মনে রাখতে চাই, বা সিম্পলি ভাবে যদি তোমাদেরকে বলি যে দুইটা কন্ডিশন, তিনটা সূত্রের জন্য এই দুইটা কন্ডিশন ফিক্সড। প্রথম কন্ডিশন হচ্ছে স্থির অবস্থান হতে হবে এবং কোনো বাধা থাকা যাবে না, বিনা বাধায় করতে হবে। তাহলে কি হবে, তাহলে হচ্ছে যেই কোনো ভরের আমরা বস্তুই ছাড়ি না কেউ একই উচ্চতা থেকে, তাহলে বস্তু দুইটা সমান সময় সমান পথ অতিক্রম করবে। 2 নম্বর হচ্ছে বস্তুর যেই বেগ, ওই বেগ হবে ওই সময়ের সমানুপাতিক, এবং বস্তু যেই দূরত্ব বা উচ্চতা অতিক্রম করবে ওই দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন এই পরন্ত বস্তুর যে বিবৃতিগুলো আমরা দেখলাম, এই বিবৃতিগুলা ছাড়াও পরন্ত বস্তুর কিছু সূত্র আছে। কিছুক্ষণ আগে যে আমরা গতির যে সমীকরণগুলো দেখলাম বা গতির যে সূত্রগুলো দেখছি, ওই গতির সূত্রগুলা থেকে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা পাই। তো দেখি আমরা কিভাবে এই পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা গতির সমীকরণ থেকে আনতে পারি। কিছুক্ষণ আগে আমরা গতির এই 4টা সমীকরণ প্রমাণ করে আসছি, তাই না? গতির প্রথম সমীকরণটা কি ছিল, ভি সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ ছিল এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 3 নম্বর সমীকরণটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এবং চতুর্থ সমীকরণটা কি ছিল, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2এস। তো এই গতির এই সমীকরণগুলো থেকে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলা বা সমীকরণগুলা পাবো কিভাবে, জাস্ট শুধু গতির সমীকরণগুলোতে যেইখানে যেইখানে এস আছে ওইখানে আমরা এইচ বসাবো, এবং যেইখানে যেইখানে এ আছে ওইখানে আমরা শুধু জাস্ট জি বসিয়ে দিব। জি কি, জি হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ, যার মান হচ্ছে এই 9.8।
আমরা এ তো শুধু জাস্ট আমরা এ হচ্ছে এখানে ত্বরণ হিসেবে ইউজ করছিলাম। এ এর মান বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হতো বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হতো, কিন্তু জি এর যেই ভ্যালুটা ওইটা অভিকর্ষ ত্বরণ, ওইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে এর মান হচ্ছে ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, জাস্ট আমরা এ এর জায়গাতে জি এবং এস এর জায়গাতে এইচ যদি বসাই এই সূত্রগুলোতে, তাহলে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো পাবো। তো চলো বসিয়ে ফেলি আমরা। এখানে যে প্রথম সূত্রটা আছে, এখানে কি ভি সমান ইউ প্লাস এটি, এই যে এখানে এ আছে, তাহলে আমরা এখানে ভি সমান ইউ প্লাস এ না লিখে আমরা লিখবো জিটি। তাহলে আমরা প্রথম পরন্ত বস্তুর প্রথম সূত্র পেয়ে গেলাম। তারপর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে এস আছে, তাহলে আমরা এই এস এর জায়গায় কি লিখবো, এইচ লিখবো। বাকি যা আছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু কি টি। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটাও পেয়ে গেলাম। এবার 3 নম্বর সমীকরণ এখানে এস আছে, এই যে এখানে এস আছে, এখানে এ আছে। সো এস এর জায়গায় আমরা এখানে এইচ লিখবো এবং এখানে কি আছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না লিখে আমরা লিখবো জি টি স্কয়ার। এবং সর্বশেষে এখানে আমরা এই দেখো এখানে এ এবং এখানে এস দেখতে পাচ্ছি। সো এখানে আমরা চতুর্থ সমীকরণটা এখান থেকে পাবো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। এইটাই হচ্ছে, এই চারটাই হচ্ছে আমাদের কি পরন্ত বস্তুর সমীকরণ। সো তুমি যদি শুধু গতির সমীকরণগুলো মনে রাখতে পারো, তাহলে পরন্ত বস্তুর সমীকরণগুলো তুমি এমনিতেই পারবা। তোমার এইগুলো আর মুখস্থ করার দরকার নেই, জাস্ট শুধু মাথায় রাখবা যে যেখানে এস আছে গতির সমীকরণে ওইখানে এইচ বসাবো, যেখানে এ আছে ওইখানে হচ্ছে জাস্ট জি বসাবো। তো মোটামুটি এই চ্যাপ্টারটার এতটুকুই ছিল বেসিক। আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজভাবে, এত কঠিন বা বিস্তারিত না, জাস্ট বেসিকটা তোমাদেরকে অল্প সময়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই চ্যাপ্টারের উপর পুরোটা চ্যাপ্টারের বেসিকের একটা শীট তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবা, ওইখান থেকে তোমরা শীটটা সংগ্রহ করে নিবা। পরবর্তী ক্লাসে আমরা এই যে সমীকরণগুলো দেখলাম পরন্ত বস্তুর এবং গতির, এই সমীকরণগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের গুড কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।